হত্যাকারীদের নির্দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত। সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা? সেই জওয়ানরা ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের মেয়েও সেদিন রেহাই পায়নি। আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আমরা চরমভাবে নির্যাতিত হয়েছি। সেদিন যেভাবে আমাদের নির্যাতন করেছে, হত্যার চেষ্টা করেছে, আমাকে নিজেই তারা গলা টিপে হত্যার চেষ্টা করছিল। জাস্ট মৃত্যুর সময় আমি কালেমা পর্যন্ত পড়েছি এবং আমার বাচ্চাদের কথা মনে করছিলাম। সেই অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। আজ আমাদের হৃদয় ক্ষত বিক্ষত। যখন দেখি 15 বছর পরও আমরা এবং শহীদ ফ্যামিলি আর বিচার পাচ্ছি না। অনেকে আছে বুঝে না বুঝে সেদিনের খুনিদের পক্ষে নির্দোষ বয়ান দিচ্ছে। ঘটনার দৃশ্যপট যেন পাল্টে যাচ্ছে। আজ রাজপথ এবং মিডিয়া সর্বত্র দেখা যাচ্ছে হত্যাকারীদের নির্দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত, যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আজকে সবাই সেই দোষীদের মুক্তির দাবিতে সোচ্চার। তাহলে কি সেদিনে কারা মেরেছে সেই 57 জন অফিসারকে? নিশ্চয় জিনভূত এসে তো মারেনি, কেউ না কেউ তো মেরেছে এবং অত্যাচার করেছে। তার খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমি দিতে চাচ্ছি। আপনাদের মনে আছে 25 ফেব্রুয়ারি সকালে যখন এটিএন বাংলার মুন্নি সাহা এবং অন্যান্য সাংবাদিকদের সাথে বিডিআর সৈনিকরা তাদের বয়ান দিচ্ছিল। বিডিআর সৈনিকরা তাদের নির্দোষ, তারা অসহায়, নির্যাতিত, এবং যত দোষ হচ্ছে বিডিআরের পেছনে নিয়োজিত সেনা অফিসারদের। নিশ্চয় সেদিনের মতো যে জাতি সেটা বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু পরক্ষণে পরের দিন লাশের পর লাশ ভেসে আসছিল ট্রেন দিয়ে, তখন এই আপনার মিডিয়ারাই সেদিন আপনার সত্যিটা তুলে ধরেছিলেন। সত্যিটা তুলে ধরেছেন জাতির কাছে, কারা নির্যাতিত সত্যিকারে আর কারা হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয় আজ 15 বছর পর যেন সেই দৃশ্যটা আবার পাল্টে যাচ্ছে। সত্যি এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আমরা চাই আপনার সত্যটা তুলে ধরুন। সেদিন পিলখানার ভিতরে যারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন, তারাই জানে আসলে সত্যিটা কি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। সেটা সত্যি দুঃখজনক। তাই আমরা যারা সেদিনের ভুক্তভোগী, ভিকটিম, তারা আপনাদের কাছে কিছু জিনিসটা তুলে ধরতে চাই, আর কিছু না, যেটা সত্যিটা আসলে কি। আমি ওই 25 তারিখ ভোর 6টা থেকে 26 তারিখ 6টা পর্যন্ত পিলখানার ভিতরেই ছিলাম এবং বিডিআর সৈনিকদের চরমভাবে নির্যাতিত। শুধু আমি নেই, আমার ছোট ছোট 2টি বাচ্চা এবং আমার ওয়াইফ, সবাই আমরা নির্যাতিত। 36 ঘন্টার নির্যাতনের মধ্যে ছিলাম। তো আমি পরবর্তী তদন্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম, যার জন্য আমাদের অনেক কিছু জানা আছে। সেদিন হেন কোনো অপরাধ নাই বিডিআর সৈনিকরা করে নাই। একটি সুশৃঙ্খল বাহিনীর অস্ত্রাগার গোলাবারুদ লুটের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয়। তারপরে কি হলো? বিডিআর দরবার হলে যখন ডিজি দরবার নিচ্ছিলেন, সৈনিক মঈন যখন তার পিছনে গিয়ে অস্ত্র তাক করলেন, তারপরে ফেন্ট হয়ে গেলেন। কি করলেন? সৈনিক মঈনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, স্যার এটা আমরা ইউজ করি, তারা গুলি করছে। ডিজিবিজি কি করলেন? বললেন, অসম্ভব, তোমরা গুলিগুলো ফেলে দাও। অফিসার কোনোদিন তার সৈনিককে গুলি করতে পারে না। কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা? সেই জওয়ানরা ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের মেয়েও সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে। 27 জন অফিসারকে হত্যা করলেন। এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান? বিপদগামী সৈনিকরা সেদিন 57 জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি, এখানেই থেমেনি। প্রতিটা
লাশকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করেছে। তারা তারপর এটাকে তারা করেছে কি, সে বিডে হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু একজন অবজারভেশন দিয়েছে মুসলমানের লাশ পোড়ানো যাবে না, তাই তারা সেখান থেকে ফিরে আসে এবং তারা দুইটা জায়গায় গণকবর বলবো না, কারণ এটাকে আপনারা দেখেছেন রিকভারি পরে লাশগুলা কীভাবে ক্ষতবিক্ষত এলোমেলো যেভাবে উঠেছে, এটা আমরা বলবো চাপা দেওয়া, মাটি চাপা দিয়েছিল তারা। সেই দৃশ্য আপনাদের মিডিয়া তুলে ধরেছিলেন জাতির সামনে, আপনাই তুলে ধরেছিলেন। এখানেই শেষ নয়। সেদিন 25 তারিখ যখন 10:30টার দিকে আমি কোয়ার্টার গার্ড এলাকায় ছিলাম, আমাকে বন্দি করে রাখা হয়েছিল এবং বেঁধে ফেলে রাখা হয়েছিল। আমি শুনেছি কিভাবে ভাবি বাচ্চাদের টেনে হেসড়ে নিয়ে আসছে। সেদিনের ভাবি বাচ্চাদের আর্তচিৎকার আমি শুনেছি। তাদেরকে যেইভাবে যেই পরিস্থিতি নিয়ে আসছে এক কাপড়ে, সেদিন ছিল তাদের বাঁচার আকুতি চিৎকার। 18 কোটি বাংলাদেশের মানুষ, একটি মানুষও সেদিন এগিয়ে আসেনি তাদেরকে রক্ষা করতে। চরম অত্যাচারিতভাবে তারা তাদেরকে এনে কি করলেন, ছোট ছোট কুঠিরের মধ্যে বন্দি করে রাখলেন। সেখানে কি করলেন, 2 দিন যাবত কোনো খাবার নাই, পানি নাই, ওয়াশরুমে যাওয়ার কোনো অনুমতি নাই এবং প্রতি মুহূর্তে মেরে ফেলার হুমকি। সেই দৃশ্য আমরা জানি, বাইরের মানুষ জানে না। সেদিন দেখেছি বন্দী যারা ছিল তাদের চিৎকার, তাদের রক্ত, একজনকে দেখলাম রক্ত এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা 25 তারিখ রাতের কথা বলছি আমি। সে ঘুমনাচ্ছে, আমি মরে যাব, আমাকে হসপিটালে নিয়ে যান। তার মাথা ফেটে দিয়ে রক্ত বেরোচ্ছে। 26 তারিখের সকালে দেখছি, সালাম স্যার এখানে আছেন, সারা শরীর রক্তাক্ত। হায়রে সভ্য পৃথিবী, এই আহত মানুষগুলোকেও সেদিন হসপিটালে যেতে দেয়নি। হসপিটালে যাওয়া দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। এই অত্যাচারের কাহিনী আসলে সারা রাত দিন বললে শেষ হবে না। আমরা যা দেখেছি, চিন্তা করতে পারেন 2 মাসের শিশু, তার মা 2 মাসের শিশুকে কোলে নিয়ে আছে। আমার ওয়াইফের পাশেই ছিল, পরবর্তী দেখেছি। সেই শিশুর একটা কাঁথা, একটা কাপড় আনতে দেয়নি, খাবার তো দূরের কথা। এবং এই 2 দিন শিশুর খাবার, কাপড় কোনো কিছু ছাড়া একটা শিশুকে নিয়ে মা বসার জায়গা পায়নি, মা দাঁড়িয়েছিল। আমার ওয়াইফ, আমার বাচ্চারাও বসার জায়গা পায়নি। এত বেশি ভাবি বাচ্চাদের যে ছিল, প্রতি মুহূর্তে তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে, গালাগালি, অকথ্য ভাষা গালাগালি করেছে। সেই দিনগুলো আমরা কি আজকে ভুলে যেতে বসেছি? আজকে 15 বছর পর কেন যেন জিনিসটা অন্যদিকে চলে যাচ্ছে, সেটাই আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করে। আরও যদি বলি, জওয়ানরা কি এখানেই থেমেছিল? না, তারা প্রতিটি বাসায়, বাসস্থানে হামলা করে আমাদের সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। যদি আপনারা দেখে শেখেন, 21 টিভি করণস্বরের কয়েকটা ভিডিও আছে, সেখানে আমার রুমের ছবি দেওয়া আছে। সমস্ত রুম তছনছ, ইভেন তোষক, বালিশ সমস্ত কোটি কেটে ফেলছে, আমাদের বাক্সগুলো কেটে ফেলছে। কোনো টাকা পয়সা গহনা যা কিছু ছিল সমস্ত কিছু তারা লুটতরাজ করেছে। আমাদেরকে সেদিন সর্বোচ্চ করেছে। যাদের 15-20 বছরের সংসার, সেই সংসারের অনেক স্মৃতি চিহ্নগুলো তারা গায়েব করে নিয়ে গেছে, চুরি করেছে, লুট করেছে। কারণ আমরা তো এক কাপড়ে, আমার বাচ্চারাও এক কাপড়ে কোয়ার্টার গার্ডে নিয়ে গেছে তারা, বিডিআর শুনে টানতে টানতে। আমাদের রুমে গিয়েও দেখি কিছুই নাই, সব শেষ। আমার একটা শার্টও ছিল না, এরকম অনেক অফিসারের একটা শার্টও ছিল না। পরবর্তী আত্মীয়স্বজন এসে শার্ট এবং কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের চলার জন্য। সেই দিনগুলো, সেই অত্যাচারের কাহিনী আজকে সত্যি আমরা ভুলে গেছি। তারা আরও তাণ্ডব চালিয়েছে। আপনারা যদি দেখে থাকেন সেদিনের ছবি, সারা পিলখানা অফিসারদের যতগুলো গাড়ি ছিল সমস্ত গাড়িগুলোকে তারা ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়েছে। বাসা, সেক্টর কমান্ডারের বাসা,
আগুন দেওয়া হয়েছে। শুধু এতটুকু নয়, সেদিন পিলখানার ভিতরে সরকারি যত সম্পদ, সরকারি গাড়ি, সরকারি বাসস্থান, দরবার হল থেকে শুরু করে আবার ক্লাব হল, সমস্ত কিছু ভাঙচুর করে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল তারা। আপনারা দেখেছেন গাজা ইসরায়েলের তাণ্ডব, আর আমরা সেদিন দেখেছি পিলখানায় জওয়ানদের তাণ্ডব। ইসরায়েলি সৈন্য তারা হত্যা করেছে ভিনদেশি মানুষকে, আর আমরা নিজের ভাই ব্রাদারকে হত্যা করেছি এবং নিজের দেশকে ধ্বংসস্তূপে পরিণত করছি। প্লিজ সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ সত্যটাকে তুলে ধরুন জাতির সামনে। আমাদের এটা একান্ত কামনা।